আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে ক্লাসটা নিয়ে আসছি। সো দেখি কি করা যায়। দেখেন, আজকে ১৬.৪ নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর। আশা করি ক্লাসটা সম্পূর্ণটা দেখবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? খুব ম্যাজিক্যালি সমাধান করব। একটা টপিকসের উপর ভিত্তি করে পুরো অধ্যায়টা শেষ করে দিব। ঠিক আছে? তো এখানে ১৬.৪ এর যে বিষয়টা নিয়ে আলোচনা করছে আপনাদের ঘনবস্তু, ভ্যালন, হ্যাঁ, এরপরে আপনাদের আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করছে, এখন ঘনক নিয়ে আলোচনা করছে। তো ফার্স্টে আমি একটু আলোচনা করি। যেমন ঘনক জিনিসটা কি? আমি আপনাদেরকে যদি দেখাইতে চাই, মনে করেন আমার কাছে নাই এই যে বক্সটা, হ্যাঁ, এই বক্সটা এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা একটু বড়, প্রস্থটা একটু ছোট, হ্যাঁ। এই যে বক্সটা, এই বক্সটা আপনারা একটু দেখেন ভালো করে। আমার হাতে সরি কোনো কিছু নাই, যার কারণে আমি এটা দিয়ে দেখাইতেছি। এই যে বক্সটা, হ্যাঁ, এই বক্সটা মনে করেন আমি আঁকবো। তো আঁকলে কি হইতেছে আপনাদের, এই যে আমি একটু দেখাই, এই যে এটার কিন্তু একটা পৃষ্ঠতল হয়েছে, এটা একটা পৃষ্ঠতল। ঠিক আছে, আমি একটু দৈর্ঘ্য প্রস্থটা একটু ছোট করে নেই। এই যে মনে করেন এটা একটা পৃষ্ঠতল, এটা একটা পৃষ্ঠতল। এখন ঘনবস্তু জিনিসটা কি একটু দেখেন। ঘনবস্তু যে এটা হলো দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা পৃষ্ঠ আছে কয়টা? একটা। এদিক দিয়ে আছে দুইটা। ঠিক আছে, তাহলে এই যে এক, দুই, তিন, এটারও কিন্তু কি আছে? এই যে দৈর্ঘ্য, প্রস্থ আছে। ঠিক আছে, আবার দেখেন এটারও কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ। ঠিক আছে, সো এখানে এই একটা একটা আয়তকের ক্ষেত্র, এই যে আরেকটা আয়তকের ক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত্র, টোটাল কয়টা হইতেছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো এই ঘনবস্তুটার এই ৬টা যে বর্গপৃষ্ঠ আছে, এই ৬টা পৃষ্ঠের সমষ্টি হবে ক্ষেত্রফল। আর এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত না, এই পর্যন্ত হইলে একটা আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য হবে এখান থেকে এই পর্যন্ত। আর যদি এইখান থেকে আমি এই পর্যন্ত বের করি, তাহলে এটা হবে কি? টোটালটা ঘনবস্তু। তো আমি এই যে ক্ষেত্রটা এনে আঁকি, এই যে একটা আয়তক্ষেত্র আঁকলাম, মনে করেন এখানে আরেকটা আয়তক্ষেত্র আঁকবো, ঘনবস্তু হবে। এভাবে আঁকে নেবেন। এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ। এখন কিন্তু একটা কি হয়ে গেছে? ঘনবস্তু হয়ে গেছে। তো এই ঘনবস্তুটার মনে করেন দৈর্ঘ্য এক্স, হ্যাঁ, প্রস্থ ওয়াই, আর উচ্চতা, এই যে উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, উচ্চতা হবে কোনটা? এই যে এটা টোটালটা উচ্চতা। অথবা আপনার এটা ধরতে পারেন উচ্চতা, এই যে এটা উচ্চতা, তাহলে উচ্চতা ধরলাম জেড। ঠিক আছে, আবার যদি হয় এ, বি, এটা এ দিলাম, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, সো দেখেন আমার এটা হইছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা কি উচ্চতা, এই যে উচ্চতা। অথবা আপনার এটা উচ্চতা, এটা উচ্চতা। এই যে আমি এনে দেখাই, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ হয়, তাহলে এইটা হলো উচ্চতা। এই যে এটা উচ্চতা। ঠিক আছে, এটা হলো উচ্চতা। সো এখানে আমি মনে করেন দৈর্ঘ্য দিলাম এক্স, প্রস্থ ওয়াই, উচ্চতা জেড দিলাম। এখন আমরা এগুলো থেকে তিনটা টপিকস বের করবো। এক হলো আয়তন, আয়তন, ক্ষেত্রফল, বর্গপৃষ্ঠের ক্ষেত্রফল বা ঘনবস্তুর বর্গথলের ক্ষেত্রফল বা বর্গপৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বলেন, এখানে আপনাদের চাইছে কোঅর্ডিনেট ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এরপরে আপনার হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে,
ক্ষেত্রফল কোণ নির্ণয় করব। তাহলে কেমনে হবে সূত্রগুলো আমি বের করে দেখাইতেছি। তো দেখেন, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ হয়, তাহলে আমার এই যে এই যে ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল কত হবে? এটা যদি আয়তক্ষেত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এক্স ওয়াই, এই যে এখানে আমার এই যে বক্সটা মনে করেন উপরের বক্সটা, তাহলে এটার দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ কত? ওয়াই, অথবা প্রস্থ এক্স, দৈর্ঘ্য ওয়াই। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরকম কয়টা আছে? একটা, এই দেখতে একটা, দুইটা। তবে লিখতে পারি যে একটা লিখতে পারি এক্স ওয়াই, তাহলে আরেকটা কি হবে? এরকম এর হচ্ছে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই হয়, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই। এদিক দিয়ে তো সেমই, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই হলে এক্স ওয়াই, দুইটা এক্স ওয়াই প্লাস। তাহলে আমরা জানি একটা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতল থাকে কয়টা? 6টা। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তা আমি একটা পৃষ্ঠ, এটার দৈর্ঘ্য ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তা হবে, এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তা হবে, এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তাই হবে। ঠিক আছে? সো আমি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল পাইছি এক্স ওয়াই। এখন দেখেন, আমি যদি এই বক্সটা ধরি, মনে করেন এই বক্সটা এইভাবে না, তো এটার ক্ষেত্রফল বের করব। এটার ক্ষেত্রফল বের করলে এইটার তো কি আছে? দৈর্ঘ্য আছে, লম্বাটা, এই যে দৈর্ঘ্য, ঠিক আছে? আর প্রস্থ কোনটা হবে? একটু দেখেন, প্রস্থ হবে এই যে, এই যে জেড, জেড হইলো প্রস্থ এক পাশেরটা, অথবা আপনারা এটা ধরতে পারেন, এটা হইলো প্রস্থ। এই যে এই আয়তক্ষেত্র যদি বিবেচনা করি আমি, এটা বিবেচনা করলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই যে ওয়াই, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, ওয়াই হয়ে গেল কি? দৈর্ঘ্য। এটার ক্ষেত্রফল কি হবে? এক্স ওয়াই, সরি এক্স ওয়াই জেড, ওয়াই জেড, ক্ষেত্রফল কি হয়ে যাব? ওয়াই জেড। তো এনে একটা আছে, বিপরীতে আরেকটা আছে। আমি যে এক পাশ বের করছি, তাহলে এটা যা হবে এটাও তাই হবে। একটা আছে এদিক দেখতে দুইটা, তাহলে আমি লিখতে পারি দুইটা ওয়াই জেড, ওয়াই জেড। আমি টোটাল পাইছি কয়টা? 4টা। 6টার মধ্যে 4টা পাইছি। এই পাশ পাইছি, এই পাশ পাইছি, এই পাশ পাইছি, এই পাশ পাইছি। ঠিক আছে? এই যে এটা পাইছি। এখন আমি এটার দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল নির্ণয় করব। এখন দেখেন, এই যে উপরে একটা বক্স আছে, এই যে বক্সটা, এই বক্সটার দৈর্ঘ্য কত হবে? এই রেখাটা, এই যে এই রেখাটা আর এই রেখাটা সমান। এই রেখাটা, হ্যাঁ, আর আচ্ছা এটা, এটা, এই যে এটা কি হবে? সমান। এটা সমান। তো এইটা আর এইটা আর এটা তো সমান হবে। এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও কি দৈর্ঘ্য? যেহেতু আয়তক্ষেত্র, আপনারা সামান্তরিক মনে করবেন না। তাহলে এটা যদি এক্স হয়, দৈর্ঘ্য যদি এক্স হয়, উচ্চতা কত হবে? যে উচ্চতা, এটা তো উচ্চতা, উচ্চতা কি জেড। এটা যদি দেখেন দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে উচ্চতাটা আমি প্রস্থ ধরতে পারি, প্রস্থ কত? ওয়াই, জেড, এক্স জেড। তাহলে আমি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কি? এক্স জেড। এই দিক দিয়ে একটা আছে, নিচেও তো একটা আছে, এই যে দেখেন, এটা এটা হলো এক্স, আর এটা কি? জেড। তাহলে কি হবে? এক্স জেড। এই যে এই ক্ষেত্রটা, দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ কি? জেড। তাহলে এক্স জেড। তাহলে কয়টা আছে? এই নিয়ে একটা, উপরে একটা, এক্স জেড। আমি কিন্তু 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম। এখন এটা আমি শর্ট করে এক্স ওয়াই যোগ করলে কি লিখতে পারি? 2xy প্লাস ওয়াই জেড যোগ করলে কি লিখতে পারি? 2yz প্লাস এক্স জেড যোগ করলে লিখতে পারি 2xz। তাহলে 2xy 2yz 2xz। আমি যদি এখান থেকে 2 কমন নেই, xy প্লাস yz প্লাস xz, আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি? xy প্লাস yz প্লাস xz। ঠিক আছে? এটা হলো যে আপনার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, ক্ষেত্রফল হয়ে গেল। ঠিক আছে? এটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আপনাদের 8 নাম্বার একটা অঙ্ক আছে, আমি এটা সমাধান করি। 8 নাম্বার একটা অঙ্ক আছে, আপনারা বইয়ে দেখেন, যে বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার। তো দৈর্ঘ্য দিছে আমার কত? 16 মিটার। এই যে 16 মিটার, আমি ধরলাম 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। ঠিক আছে? 4.5
5 মিটার। সো যেহেতু 4.5 মিটার দিছে, তাহলে আমি যদি এখানে মানটা বসাই তাহলে কি হইতেছে দেখেন, 2 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 16 ইন্টু ওয়াই এর মান কত 12 প্লাস ওয়াই এর মান 12 ইন্টু জেড এর মান কত 4.5 4.5 প্লাস এক্স এর মান কত 16 ইন্টু জেড এর মান কত 4.5। ঠিক আছে, এই অঙ্কটা যদি আমি সমাধান করি তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা পাইতেছি। আমি হিসাবটা করে দেখাইতেছি। সো যদি আমি এটা সমাধান করি তাহলে হইতেছে আপনার 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 16 ইন্টু 4.5 ইন্টু 2 636 আনস। তো আপনারা সলিউশনটা দেখেন, আপনাদের সলিউশনটা মনে হয় 634 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এটারে, তাহলে আপনারা সরাসরি মনে রাখতে পারেন যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, অথবা যদি আপনারা এটার মান a, এটার মান b, এটার মান c ধরেন তাহলে হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। কি হবে, ab ধরলে কি হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, মানটা ধরে নিতে পারেন। এখন আমরা একটু এটা আয়তন নিয়ে আলোচনাটা করি। তো আয়তনটা কি মূলত আপনারা মনে রাখবেন, আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। মনে থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। যদি আয়তন বের করতে চান তাহলে আপনারা একটা কাজ করবেন, এই যে মনে করেন এটা একটা আয়তাকার ঘনবস্তু, এটার একটা পার্শ্ব হইছে একটা, এই যে এটা। ঠিক আছে, তো আপনারা এটা যদি প্রস্থ y হয়, দৈর্ঘ্য x হয়, তাহলে এইটার ক্ষেত্রফল বের করবেন। এটার ক্ষেত্রফল কি xy। এই উদাহরণটা ভ্যালনের ক্ষেত্রে কাজে লাগবে। xy এর সাথে আপনারা শুধু খালি উচ্চতাটা গুণ করে দিবেন, এই যে উচ্চতা bz, তাহলে xy z। আমি যদি এটা আয়তন বের করতে চাই তাহলে আমি আয়তন লিখতে পারি x ইন্টু y ইন্টু z। সুতরাং আয়তন হবে, আয়তন ইজ ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত x ইন্টু প্রস্থ কত y ইন্টু উচ্চতা কত z, তাহলে কি হইতেছে x y z। ঠিক আছে, x y z, তাহলে আমি লিখতে পারি x y z। তো এখন দেখেন আয়তনটা যদি আমি বের করতে চাইলে মান বসাই দিই, x এর মান কত 16 ইন্টু y এর মান কত 12 ইন্টু z এর মান 4.5। এই যে 16, 12 আর 4.5 দিয়ে কি করব, আমি গুণ করে দিব, তাহলে কিন্তু আমার আঁশটা চলে আসবে। ঠিক আছে, 16, 12 আর 4.5 দিয়ে গুণ করে দিলে আমার কি হবে, আঁশটা চলে আসবে, একদম ইজিলি চলে আসবে। এখন দেখেন আমি যদি লিখি 16 ইন্টু 12 ইন্টু 4.5, তাহলে 864, 864 আনস কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন কর্ণের দৈর্ঘ্যটা আমার বের করতে হবে, তাহলে কর্ণটা কি একটু দেখাইতে হবে। কর্ণটা মূলত কি আমি দেখাই চিত্রটা আমাদের। তো কর্ণটা হইলো আপনার এই যে এই বক্সটা না, এই বক্সটাই তো আঁকছিলাম, এইটা এবং এটা, এই টোটালটা হইলো এই এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে এই যে এটার ক্ষেত্রফল আছে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হলো কি এটার কর্ণ। কিন্তু আমার তো বক্সের তো এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, উচ্চতাও আছে। তাহলে আমি যদি কর্ণ বের করতে চাই তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত বের করতে হবে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা টোটালটা কি হবে, উচ্চতাটা এখানে অ্যাড হবে। ঠিক আছে, সো এখানে আমি একটু দেখাই, তাহলে কর্ণ হইলো আমার এই যে এইখান থেকে এই পর্যন্ত হইলো কর্ণ। ঠিক আছে, এই যে বি এফ হইলো কর্ণ। এখন দেখেন আমি যদি এই বি এফ কর্ণটা বের করতে চাই, আমরা তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা কি জানি, এই যে এটা হলো কর্ণ। তাহলে এটা যদি দৈর্ঘ্য x হয়, প্রস্থ y হয়, তাহলে কর্ণটা কি হবে। তো কর্ণটা নির্ণয় করতে গেলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এদিকে দেখেন এটা কি একটা সমকোণ। তো এটা যদি সমকোণ হয়, আমরা দশমধ্যায়ের ইতিমধ্যে আমি দশমধ্যায়ের পুরো ক্লাসটা সলভ করছি। ঠিক আছে, একদম বিস্তারিত সলভ করছি। আপনারা দশমধ্যায়টা দেখলে এরকম একটা সূত্র পাবেন, যে যেখানে দৈর্ঘ্য, প্রস্থ
এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয়, অথবা হ্যাঁ তাহলে আমি ধরতে পারি এটা হলো লম্ব আর এটা কি ভূমি। এই সমকোণের ক্ষেত্রে এটা ভূমি, এটা কি লম্ব। ঠিক আছে, লম্ব আর ভূমি থাকলে এটারে ধরতে পারি অতিভুজ, মানে এই সম্পূর্ণ কোণের বিপরীতটাকে বলে কি অতিভুজ। তাহলে আমরা একটা সূত্র পড়ছি যে অতিভুজ স্কয়ার সমান, মনে করেন এ বি সি ডি, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সো লম্ব কেটা বিসি, বিসি স্কয়ার যোগ ভূমি কেটা সিডি, সিডি স্কয়ার। আর অতিভুজ কেটা এই যে বিডি স্কয়ার। এটা হলো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। যদি আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র নিতে চাই তাহলে আমরা লিখতে পারি বা বিসির মান কত এক্স প্লাস সিডির মান কত ওয়াই, মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আর এই যে এদিকের বিডি, বিডি স্কয়ারের দিক দিয়ে রুট দিতে পারি। তো আপনারা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা পাবেন যে এরকম, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রে। আর যদি এটা ঘনবস্তু হয় তাহলে ঘনবস্তু হলে সরাসরি মনে রাখবেন দৈর্ঘ্য প্রস্থের সাথে গুণ হবে, যোগ হবে কোনটা, এই যে উচ্চতাটা ছিল না। এই যে ঘনবস্তু হইলে এটা তো দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ এই যে উচ্চতা স্কয়ারটা অ্যাড করবেন। তাহলে এখানে চলে আসবে উচ্চতা স্কয়ার। উচ্চতা কি ধরছিলাম আমি, জেড ধরছিলাম, তাহলে হবে জেড স্কয়ার। ঠিক আছে, তাহলে সূত্রটা যদি আমি লিখতে চাই, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এটা হলো কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আমি সূত্রটা প্রয়োগ করে দেখাই। কারণ ঘনবস্তুর ক্ষেত্রে আপনি দৈর্ঘ্য প্রস্থ কোনটা ধরবেন। এখন আপনি কি দৈর্ঘ্য এটা ধরতে পারবেন, এটা প্রস্থ ধরতে পারবেন, এটা উচ্চতা ধরতে পারেন জেড। কিন্তু এখানে বের করবেন কেন, আমি একটু প্রুফ করে দেখাই এই সূত্রটা কেমন লিখবো। সো ফার্স্টে আমি এইখান থেকে এইখানে দৈর্ঘ্য বের করি, এই যে বিডি। আমার যদি এই কোণটা বিবেচনা করি এটা সমকোণ, এটা কি হইতেছে আয়তক্ষেত্র, এই যে পুরো আয়তক্ষেত্র এটা হলো কি যে বিডি, বিডি হলো কি কর্ণের দৈর্ঘ্য মানে অতিভুজ, আর এটা হলো লম্ব, এটা কি ভূমি। তাহলে আমি লিখতে পারি এখানে যে বিডি স্কয়ার সমান, বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার, সিডি স্কয়ার, বা বিডি স্কয়ার ইজ ইকুয়াল বিসির মান কত এক্স, এক্স স্কয়ার প্লাস সিডির মান কত ওয়াই, ওয়াই স্কয়ার। এটা হলো এই যে আয়তক্ষেত্র রাখছিলাম, এই আয়তক্ষেত্র এই যে দেখেন বিডি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ সিডি স্কয়ার, তার মানে কি এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার ছিল নাকি। পরে কিন্তু আমি ওটা অ্যাড করছিলাম, জেড স্কয়ার অ্যাড করছিলাম, আমি পরে দেখাইতেছি। আচ্ছা, তাহলে এখানে আমার এই যে এই কোণের দৈর্ঘ্য কি পাইছি আমি, বিডি স্কয়ার কি পাইছি, আমি একটু লিখি বিডি স্কয়ার এই কোণটা। আমি যদি এটারে ত্রিভুজ বিবেচনা করি, এটারে ত্রিভুজ বিবেচনা করি, তাহলে দেখেন এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি হইতেছে আর এটা লম্ব হইতেছে, আর এটা কি হইতেছে কর্ণ হইতেছে। তাহলে আমি আরেকটা নতুন সূত্র লিখতে পারি, বি এফ স্কয়ার সমান, বি এফ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমি ভূমিটা লিখি, ভূমিটা কি, এই যে দেখেন এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা বি ডি এফ ত্রিভুজ এ, বি এফ স্কয়ার, বি এফ স্কয়ার সমান কি লিখতে পারি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্ব কেটা জেড, আর ভূমি কেটা, লম্ব কেটা এই যে এফ ডি, আর ভূমি কেটা বিডি। আমি লিখতে পারি ভূমি স্কয়ার যোগ বিডি স্কয়ার যোগ এফ ডি স্কয়ার, এফ ডি স্কয়ার। অথবা আপনারা এফ ডি স্কয়ার যোগ বিডি স্কয়ার লিখতে পারেন, এটা লম্বটার সামনে লিখে ভূমিটার পিছনে লিখতে পারেন, কোনো সমস্যা না। বা বিএফ স্কয়ার স্কয়ার সমান বিডি স্কয়ারের মান কত, বিডি স্কয়ারের মান পাইছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এফ ডির মান কত, এই যে জেড উচ্চতা, লিখতে পারি প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন আমি যদি কর্ণ বের করতে চাই, বিএফ, বিএফ ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আজ কিন্তু হয়ে গেছে, বিএফ ইজ ইকুয়াল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। ঠিক আছে, এই যে সূত্র দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এখন যদি আপনারা মানটা বসান তাহলে দেখবেন কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন।
এক্স এর মান কত? 16, তাহলে লিখতে পারি 16 স্কোয়ার যোগ ওয়াই এর মান কত? 12, 12 স্কোয়ার যোগ জেড এর মান কত? 4.5, 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার মান হইতেছে যে আপনার একটু দেখাই, মান হইতেছে 16 কত একটা বলো আমার, দেখো 16 ইন্টু 16, 16 ইন্টু 16 256। তাহলে আমি এনে লিখতে পারি 256 নাকি? 256 রুট ওভার 256 প্লাস 12 12 144 প্লাস 4.5 ইন্টু 4.5, 4.5 ইন্টু 4.5 20.525। ঠিক আছে, 20.25 রুট ওভার, এখন সবটি একসাথে যোগ করে দিব, প্লাস 256 প্লাস 144 প্লাস 25, 440, 440.5। তাহলে 440টা যদি আপনি রুট করেন তাহলে হবে আপনার রুট 440.5, 20.5 নাকি? হ্যাঁ, আমি আর একটু দেখি, 256 প্লাস 144 প্লাস 20.5, সরি 420.5, এনে হবে 420.5, 420.5। আর এই 420.5 যদি আপনি রুট করেন, রুট 400 এই যে 420.5, 5 না 25, সরি 25, 420.25, তাহলে 25 রে রুট করলে হবে 420.25 রে রুট করলে হবে আপনার 20.5, 20.5 আনসার হয়ে গেছে কোণের দৈর্ঘ্য। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হইছে, যে এই যে ক্ষেত্রফল যদি আমি এক্স ওয়াই ধরি তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস, অথবা এ বি ধরি যদি, তাহলে আমি এ বি ধরে দেখাই, এ বি ধরলে এ বি প্লাস বিসি প্লাস সি, ঠিক আছে। আর কোণের দৈর্ঘ্য হলো, যদি দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা সি হয় তাহলে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো কোণের দৈর্ঘ্য। আর আয়তন কি হবে? আয়তন, আয়তন এ বি সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আপনারা একটু কষ্ট করে এটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে, সূত্রগুলো যদি মুখস্থ করতে পারেন তো ভালো, যদি মনে রাখতে পারেন এভাবে তাহলে আপনার আরো সুবিধা। এখন আমরা আমাদের 8 নাম্বার অঙ্ক সমাধান করলাম, এখন আমরা একটু চলে যাই পরের অঙ্কটা আমাদের। আপনাদের 9 নাম্বার অঙ্কটা কি বলছে? 9 নম্বর অঙ্কটা বলছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 20:16:12 এবং কোণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করেন। আমি একটু প্রশ্নটা লিখে নিই। তো এখানে আপনাদের প্রশ্ন দেওয়া আছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 21:16:12 এবং কর্ণ 87 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমি আপনাদেরকে একটু বলি, আচ্ছা 21, 16, 10, 12 এটা কিন্তু অনুপাত দেওয়া আছে, তার মানে আমি এটা ধরতে পারি না যে এটা দৈর্ঘ্য 21 প্রস্থ 16 উচ্চতা 12, এটা ধরা যাবে না। এটা যদি ধরেন তাহলে এটা বোকামি হবে। মনে করেন একজন শিক্ষার্থী, সে তারা 3 জন শিক্ষার্থী এ বি সি, তারা 100 মার্কের পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, তো 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য তাদের এর অনুপাত হইল যে 20 অনুপাত 40 অনুপাত 30, তারা এই অনুপাতে মার্ক পাইছে। তার মানে এ পাইছে 100-র মধ্যে, 100-র মধ্যে কত 20%। দেখাই, আমি একটু ভাঙে দেখাই, তাহলে এর অনুপাত হবে, এইখানে দেখেন আপনারা এই 100 মার্কটা কিন্তু তারা টোটালি পাইছে।
তো আমি দেখাই এখানে কত আছে। তাহলে এখানে ধরেন মনে করি অনুপাতের রাশিগুলো যোগ করি, আমি এটা যোগ করি, যোগ করলে কত হবে 30 40 70 90। কত মনে করেন এটাও ধরেন 30 ধরেন, হ্যাঁ 30, হ্যাঁ 30 ধরেন, 30 ধরেন, এটাও 30 ধরেন। তাহলে 30 30 60 আর কত 100, তাহলে টোটাল কত 100 100। তাহলে এখন এ কত পাইছে, তাহলে লিখতে পারি টোটাল মার্কটা কত আমার 100, অথবা ধরেন টোটাল মার্কটা 1000। তাহলে 1000 মার্কের মধ্যে কে কত পাইছে, তাহলে ধরেন 1000 এর 100 ভাগের কত পাইছে 30। আমি যদি 100 দিয়ে 1000 রে কাটি তাহলে কত থাকে আপনার 10, 10 রে 30 দিয়ে গুণ করলে কত 300 মার্ক। তাহলে এ পাইছে 300 মার্ক। বি কত পাইছে, বি পাইছে 1000 এর 100 ভাগের কত 40, মানে 40 পাইছে। 1000 এর 100 ভাগের 40, 100 দিয়ে কাটলে 10, তাহলে পাইছে কত 400 মার্ক। ঠিক আছে। সি কত পাইছে, সি তো এই যে 300, যেহেতু 30% তাহলে 300, এই যে 1000 এর 100 ভাগের 30, 10, 300 মার্ক। ঠিক আছে। তাহলে এই যে দেখেন 300 300 600 600 400 কত 1000, তাহলে টোটাল মার্ক হয়ে যাইতেছে আপনার 1000। 300 300 600, হ্যাঁ 600 আর 100 কত 1000, তাহলে টোটাল মার্কটা কত হয়ে যেতেছে 1000 মার্ক পাই যেতেছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে অনুপাত মানে কি, অনুপাত মানে মানটা ধরা যাবে না যে আমি এটা 21 অনুপাত মানে দৈর্ঘ্য 21 হয়ে যাবে, প্রস্থ 16 হয়ে যাবে, উচ্চতা 12 হয়ে যাবে। এখানে দৈর্ঘ্য প্রস্থটার অনুপাতটারে ভাঙতে গেলে আমরা যদি কোনো কারণে ওইগুলোর সাথে কোনো একটা চলক গুণ করে দিই, কোনো একটা চলক গুণ করে দিই, তাহলে অনুপাতটা ভেঙে যাবে। যেমন মনে করেন আমি ধরতে পারি যে দৈর্ঘ্য ইজ ইকুয়াল 21 আছে না, 21 এর সাথে x দিলাম, 21x। আমি ধরে নিলাম দৈর্ঘ্য কি 21x। ঠিক আছে। যখন x এর মান আসবে, মনে করেন x এর মান যদি 5 আসে তাহলে 5 দিয়ে 21 রে গুণ করতে হবে। যদি x এর মান 3 আসে 3 দিয়ে 21 রে গুণ করতে হবে। হ্যাঁ, প্রস্থ, প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য a ইজ ইকুয়াল দিই না, a ইজ ইকুয়াল 21x, প্রস্থ b ইজ ইকুয়াল কত 16x, এবং উচ্চতা, উচ্চতা d ইজ ইকুয়াল 12x। এখন যদি মনে করেন x এর মান যদি 3 আসে তাহলে 3 ষোলং, হ্যাঁ গুণ করলেই আপনি মান পেয়ে যাবেন। x এর মান 3 আসলে 3 21 কত 63, 63 হয়ে যাবে দৈর্ঘ্য। হ্যাঁ 3 ষোলং কত হয়ে যাব 318 8 48, এরপরে 3 12 কত 36, উচ্চতা 36 হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা মান চলে আসবে। তো এখান থেকে আমার কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না নির্ণয় করি তাহলে আমার বলছে তলের ক্ষেত্রফল, কি তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তো তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, সূত্র পড়ছিলাম ক্ষেত্রফলে কি, হ্যাঁ এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, একটু আগে কিন্তু পড়ে আসছে। ঠিক আছে, কেমনে বের করছে এটা আপনারা দেখাইছি, এখানে আর বের করার কোনো দরকার নাই। তো এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান লাগবে। এখন এখানে আমার একটা ক্লো দিছে, একটা ক্লো কি দিছে, যে বলছে আপনাদের বলছে যে কর্ণ দেওয়া আছে 87 সেন্টিমিটার। আমি একটা চেষ্টা করব কর্ণ দ্বারা, হ্যাঁ কর্ণের মানটা যেতে দেওয়া আছে, কর্ণের ক্ষেত্রে কর্ণের সূত্রটা লিখে এখান থেকে একটা মান নিয়ে আসার জন্য লিখতে পারি, দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল 87 সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার। বা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি হবে, কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য 21x, তাহলে আমি লিখতে পারি রুট ওভার দৈর্ঘ্য কত 21x, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ছিল, এই যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। এটা ছিল নাকি, দৈর্ঘ্য হবে 21x স্কয়ার, প্রস্থ 16x স্কয়ার, উচ্চতা 12x
স্কোয়ার ইজ ইকুয়াল কত আছে আপনার 87, ঠিক আছে 87 আছে। এখন বা আমরা একটা কাজ করি, এদিক দিয়ে রুট ওই দিক দিয়ে নিলে কি করতে পারি, স্কোয়ার করতে পারি। তাহলে আমি ফার্স্টে লিখবো 21 কে স্কোয়ার করলে কত, 21 21 ইন্টু 21, আপনার এই মানটা দেখতে হবে, 21 ইন্টু 21, ঠিক আছে ডাবল ফাইভ সিক্স ডাবল ফাইভ থ্রি 77 ডাবল ফাইভ সিক্স ডাবল ফাইভ থ্রি। তো একটু দেখেন আমরা মানটা নিয়ে আসি, 21 গুণ 21 441, 21 স্কোয়ার করলে হয় 441, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 16 256, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 12 144, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এই 87 রে আমি স্কোয়ার করে দিই, এদিক দিয়ে রুট ওই দিক দিয়ে স্কোয়ার করে দিই, ঠিক আছে। বা এখন আমি যদি এটি গুণ যোগ করি তাহলে কি পাইতেছি দেখেন, 141 প্লাস 256 প্লাস 144 841 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 87 যদি স্কোয়ার করি তাহলে 87 ইন্টু 87 7569, ঠিক আছে। বা আপনার একটু দেখেন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এই যে এই 441 এখানে গুণ আছে দিলে ভাগ 7 5 6 9 ভাগ 8041, যদি ভাগ করি 7 5 6 9 ভাগ 841 9, এটা দিয়ে কাটলে থাকে 9। বা এক্স ইজ ইকুয়াল কি আছে রুট 9, বা এক্স ইজ ইকুয়াল আছে 3, আমার এক্স এর মান কি চলে আসছে 3 চলে আসছে। যেহেতু আমি এক্স এর মান পাইয়া গেছি, এখন আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করে আমি ক্ষেত্রফল নির্ণয় করে দিব, ঠিক আছে একদম ইজিলি। তাহলে সুতরাং দৈর্ঘ্য দৈর্ঘ্য ইজ ইকুয়াল কত ছিল 21x, 21x বা 21 ইন্টু 3, 3 21 এবং 3 কে 3, কিন্তু ওখানে 63। প্রস্থ প্রস্থ বি ইজ ইকুয়াল কত ছিল 16x, 16x ইজ ইকুয়াল বা 16 ইন্টু 3, যে 3 মানে কি এই যে x এর মান বসাইতেছি 3, 3 16 কত 318 8, 3 কে 3 এর 4 48। উচ্চতা উচ্চতা সি ইজ ইকুয়াল কত আছে আপনার 12x ইজ ইকুয়াল 12 ইন্টু 3, 3 12 36। আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা পাইছি কত, দৈর্ঘ্য পাইছি 63, প্রস্থ পাইছি 48, উচ্চতা পাইছি কত 36 নাকি। আমার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে মানে তলের ক্ষেত্রফল, এই যে তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তো এই যে আয়তাকার ঘনবস্তুটি পার্ট আছে কয়টা, আপনার ক্ষেত্র আছে কয়টা, পৃষ্ঠতল কয়টা আছে 6টা, তাহলে 6টার যোগফল হবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা এবং উচ্চতা গুণ দৈর্ঘ্য, এভাবে লিখতে পারেন। সো এখন দেখেন 2 ইন্টু এর মান কত 63 ইন্টু বি এর মান কত 48 প্লাস বি এর মান 48 ইন্টু সি এর মান কত 36 প্লাস সি এর মান 36 ইন্টু এর মান কত 63। তাহলে এই যে 2 ইন্টু আমি কাজ করব, এটি কাজ করে দিই যে 63 ইন্টু 48, 63 ইন্টু 48 প্লাস 48 ইন্টু 34 প্লাস 34 ইন্টু 63, 7020। যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে ইন্টু 2 14040 আনস 14040। আপনারা ফলটা মিলাই নেন, 9 নম্বর অঙ্ক ফল 9, হ্যাঁ 14040 হয়ে গেছে, ঠিক আছে। এখন 10 এর একটা অঙ্ক বলছে একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, আমি একটু দেখাইতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে বলছে একটি আয়তাকার ঘনবস্তু, এখন অঙ্কটা কি বলছে যে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান, উচ্চতা 3 মিটার,
কর্ণ 13 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো দেখেন এই যে আয়তাকার ঘনবস্তুটা দণ্ডায়মান আছে, মনে করেন ঘনবস্তুটা এখানে আছে, ঠিক আছে, এই যে এখানে আছে। তো এখানে থাকলে আপনার দেখেন একটা, তাহলে এই যে ভূমিটার উপরে সে আছে, ঠিক আছে, এই যে ভূমিটার উপরে সে আসে, এই যে ভূমিটার উপরে যদি সে থাইকা থাকে, এটা কিন্তু একটা পৃষ্ঠের এই যে একটা অংশই তো, এই যে ঘনবস্তুটা তো এইভাবে লেগে আছে না, স্পষ্ট অবস্থা আছে, তাহলে এই যে এই একটা অংশের, হ্যাঁ, অংশটা হলো কি, এটা ভূমির উপরে সে এভাবে ছিল। তো এই ভূমির কত মিটার বর্গমিটার, এটার আয়তন কত কত বর্গমিটার, 48 বর্গমিটার। তাহলে এই ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার, ঠিক আছে। তার মানে সে এই যে আয়তাকার ঘনবস্তুটা 48 বর্গমিটার ভূমির উপরে কি ছিল, দণ্ডায়মান ছিল। এখানে যদি নিচের 48 হয়, উপরেটাও কিন্তু 48, কিন্তু আমি এইটা এইটা এটা এবং এটা জানি না, ঠিক আছে, এটা জানি না, ঠিক আছে। তো এইখানে যদি আমার এই একটা পার্শ্ব, এটা যদি 48 বর্গমিটার এর মধ্যে থাকে, মানে এটার ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থটা বের করাটা সহজ। কেমনে বের করব, মনে করেন এটা দৈর্ঘ্য, ধরি দৈর্ঘ্য এ, একটু শর্ট করে রাখি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, একদম ক্লিয়ারলি ক্ষেত্রফল কত 48, তাহলে ধরি দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে আমার ক্ষেত্রফল কি হইতেছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি ইজ ইকুয়াল কত 48। এই যে একটা তথ্য কিন্তু আমি পাইছি, পাইছি না? আচ্ছা, আরেকটা তথ্য কি দেওয়া আছে, যে উচ্চতা সি এবং এটার উচ্চতা কত সি, সরি উচ্চতা 3, তাহলে উচ্চতা যদি 3 হয়, তাহলে আমি লিখতে পারি সি ইজ ইকুয়াল 3 এবং কর্ণ 13 মিটার। আমি ফার্স্টে চেষ্টা করবো এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ মানে এ এবং বি এর মান বের করতে। তো দেখেন আমি লিখবো, দেওয়া আছে ঘনবস্তু এত বর্গমিটার, আয়তাকার ঘনবস্তু এত বর্গমিটার, ভূমির উপর দণ্ডায়মান মানে এত বর্গমিটার, মানে কি ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি, সুতরাং অথবা প্রস্থ মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল কত 48। যেহেতু 48 বর্গমিটার ভূমির উপরে দণ্ডায়মান, তার মানে এই যে হলো এই টোটালটার দৈর্ঘ্য হলো 48। আমি যদি দৈর্ঘ্য এ ধরি, প্রস্থ বি ধরি, আমি লিখতে পারি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল কত 48। সমীকরণ 1 দিলাম, ধরেন 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আরেকটা মান দেওয়া আছে আমার, এই যে কোণের মান দেওয়া আছে কর্ণ ইকুয়াল কত 13। একটু দেখেন, কোণের একটা সূত্র আমরা পড়ছিলাম না, কোণের সূত্র কি করছিলাম, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, এটা কিন্তু আমরা পড়ছিলাম, ঠিক আছে। আমি কোণের জায়গায় সূত্রটা লিখে দিব, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কেটা এ, লিখতে পারি এ স্কয়ার, প্রস্থ কেটা বি, বি স্কয়ার, উচ্চতা ধরেন সি ধরলাম, তাহলে কি সি স্কয়ার ইকুয়াল কত 3, বুঝছেন, ইকুয়াল কত 13। একদম সহজ পদ্ধতিতে আমরা চলে আসতেছি। এখন আমি কিছু করতে পারি, এই যে 13 এই দিক দিয়ে রুট আছে, ওই দিক দিয়ে বর্গ করে দিতে পারি, লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর জায়গায় সি এর মানটা বসাই দিচ্ছি, সি স্কয়ার ইজ ইকুয়াল 13 স্কয়ার, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3 3 কত 9 ইজ ইকুয়াল 13 গুণ 13, 13 ইন্টু 13 আপনার হবে যায় 169, 169। এখান থেকে কি করতে পারি দেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 169 মাইনাস 9, তাহলে তাই কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল 160, সমীকরণ 2। আমি কেন দুটো সমীকরণ বের করছি, এখন দেখেন আমি বীজগণিতে চলে যাব। আমার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার জন্য আমি একটা টার্গেট করব। যদি কোনো কারণে আমি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান বের করতে পারি, তো দুইটা যোগ বিয়োগ করে আমি এ বি মানটা বের করতে পারবো, এছাড়া কোনো অপশন নাই। এখানে আমি চাইলে এলো এ বি নাই, যে এ বির মান বসাই দিব, এটা সম্ভব না, ঠিক আছে। সো আরেকটা কাজ করি, এখানে আমি চাইলে এখান থেকে নিতে পারি, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গাতে একটা সূত্র লিখতে পারি না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটি সূত্র কিন্তু আমি লিখতে পারি। আমি এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যা লিখলাম, কি এই সূত্র লিখলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল 160, বা এ প্লাস বি এর মান কত,
তো দেখেন এ প্লাস বি এর মান নাই, আমি রেখে দিলাম এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বির মানটা একটু বসাইতে পারি। এ বির মান কত 48 ইজ ইকুয়াল 160, বা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 48 দোকানে কত 96 না, 96 ইজ ইকুয়াল 160, বা এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল 160 প্লাস 96, বা এ প্লাস বি ইজ ইকুয়াল, দেখুন 160 আর 96 যদি যোগ করি আমি হয় 6 6 9 আর 6 15 5 হাতে 1 2 256, আর এই যে এ প্লাস বি হোল স্কয়ারটা আমি রুট দিলাই, বা এ প্লাস বি ইজ ইকুয়াল 256 রে 16, সমীকরণ 3। আমি 3 নং সমীকরণ বের করলাম। এ প্লাস বি ইজ ইকুয়াল কত আসছে 16, ঠিক আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল কত আসছে 16। এখন আমি আরেকটা কাজ করি, আমি কোনো কারণে এই যে এই সমীকরণটা থেকে আমি আবার এ মাইনাস বি মান বের করি এই সূত্রটা বসায়, বা আবার আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 সমান সমান এ মাইনাস বি এর মান কত, আমি তো এ মাইনাস বি এর মান জানি না, আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার, সরি আমি এখানে বসাবো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল কত দেওয়া ছিল 160 না, 160 এখানে বসাবো, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখবো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল 160, বা এ মাইনাস বি এর মান কত নাই, আমি এ মাইনাস বি এর মান বের করব হোল স্কয়ার প্লাস 2 ইনটু এ বি এর মান কত বসাইতে পারি, এই যে এ বি এর মান 48 48 ইজ ইকুয়াল 160। আমার টার্গেট কি, আমার টার্গেট হলো এ প্লাস বি এর মান বের করছি, এ মাইনাস বি এর মান বের করব, দুইটা মান যোগ অথবা বিয়োগ করলে আমি এ বি এর মান পাবো, ঠিক আছে, বা এ মাইনাস বি ইজ ইকুয়াল 160, এটা প্লাস আসবে এদিকে মাইনাস 48 দোকানে কত 96, বা এ মাইনাস বি সরি এই যে হোল স্কয়ার ইজ ইকুয়াল 6 আছে 10 উপর 4 হইলে হাতে 1 10 10 আছে 16 হইব 6 হইলে 64 64, বা এ মাইনাস বি ইজ ইকুয়াল রুট 64, বা এ মাইনাস বি ইজ ইকুয়াল 64 রে রুট করলে কত 8, সমীকরণ 4। আমি যেহেতু দুইটা মান পাইয়া গেছি এ মাইনাস বি এবং এ প্লাস বি, এখন যদি দুইটা মান আমি যোগ করি অথবা বিয়োগ করি তাহলে আমি কি পাইতেছি, আমার মানটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে যাব, ঠিক আছে। তো এখন লিখি আমি এখানে যে 3 নং বিয়োগ 4 নং হতে পাই এ প্লাস বি এর মান কত 3 নং এর, এই যে 3 নং সমীকরণে এ প্লাস বি এর মান পাইছি 16 নাকি, এই যে 16, আর এ মাইনাস বি এর মান কত পাইছি আমি 8 8। এটা আপনারা যারা এখনো বুঝেন না, এই ক্লাসটি বুঝেন না, আর আপনার আমার বীজগণিতের ক্লাস দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বীজগণিতের ক্লাসগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো দেখেন আমি যদি বিয়োগ করি তাহলে নিচেরটা চিহ্নের পরিবর্তন হবে, এই যে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এই প্লাস আছে মাইনাস, এই মাইনাসে প্লাসে কাটা তাহলে থাকে 2b ইজ ইকুয়াল, এই 16 থেকে 8 বাদ দিলে থাকে 8, বা পাই গেছে, ঠিক আছে। এখন আপনারা যদি চিন্তা করেন যে বি এর মান যে কোনো একটা সমীকরণে বসায় মান বের করতে পারেন, অথবা বি এর মান এই যে এ বি 1 নং সমীকরণে বসায় মান বের করতে পারেন। 1 নং সমীকরণে বসালে কি হবে, এ বি ইজ ইকুয়াল কত 48, বা এ ইনটু বি এর মান কত 4 ইজ ইকুয়াল 48, বা এ ইজ ইকুয়াল 48 ভাগ 4, ঠিক আছে। যেমন 4 বারং 4 একে 4 4 দুগুণে 8 4 বারং কত 48, এইভাবে আপনারা বের করতে পারেন। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, হ্যাঁ এই যে যোগ করতে পারেন 3 নং যোগ 4 নং, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল 16, এ মাইনাস বি ইজ ইকুয়াল 8, যোগ করলে আর চিহ্নের পরিবর্তনের দরকার নাই, এই মাইনাস বি প্লাস বি কাটা 2a ইজ ইকুয়াল কত 16 আর 8 কত 24, বা a ইজ ইকুয়াল কত 24 ভাগ 2 12, সুতরাং a ইজ ইকুয়াল কত 12, আনসার হয়ে গেছে কিন্তু, a ইজ ইকুয়াল কত হয়ে গেছে 12, আনসার হয়ে গেছে কিন্তু। তাহলে আপনারা চাইলে এভাবে মানটা কিন্তু বের করে নিতে পারেন। তাহলে দৈর্ঘ্য কত হইলো আপনার, দৈর্ঘ্য এর মান কত আসছে, এই যে দৈর্ঘ্য, আমি তো দৈর্ঘ্য এ ধরছিলাম, এর মান দৈর্ঘ্য কত আসছে, এই যে দৈর্ঘ্য এর মান আসছে কত আপনার 12, আর প্রস্থ কত আসছে 4। এখন যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ দেই তাহলে 48 পাবো, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে এ বি ইজ ইকুয়াল কত 48 লিখছিলাম না, এর মান কত
12 ইন্টু 4 ইজ ইকুয়াল 48, বা 4 বারং কত, এই যে 48 ইজ ইকুয়াল 48। আমি কিন্তু পেয়ে গেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমার এই যে শর্তটা দিছিল শর্তটা মিলে গেছে। আবার যদি আপনাদের মনে করেন যে এখানে কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া ছিল 13 ছিল, আপনারা চাইলে কর্ণের দৈর্ঘ্যটা বসাইতে পারেন। আমি এটা মুছে দেখাই। এই যে কর্ণের দৈর্ঘ্য 13 আছিল, আমি একটু প্রুফ করে দেখাই। হ্যাঁ, তো কর্ণের দৈর্ঘ্য যদি 13 থাকে তাহলে কি ছিল, যেমন রুট ওভার এই যে এস স্কয়ার, দৈর্ঘ্য কত 12 স্কয়ার প্লাস প্রস্থ কত 4 স্কয়ার প্লাস উচ্চতা কত ছিল 3 স্কয়ার। এটা মিলাইলে আপনারা কোন দৈর্ঘ্য পেয়ে যাবেন 12 144 প্লাস 4 4 16 প্লাস 3 3 9 রুট। যদি আপনারা এটা যোগ করে রুট করেন তাহলে কি আনসার হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি একটু দেখাই, 144 144 প্লাস 16 প্লাস 9 16 প্লাস 9 169, কি পাইতেছি আমি রুট ওভার 169, বা 129 ধরে রুট করলে পাবেন 13। তাহলে আমার কিন্তু মান কি ক্লিয়ারলি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কটা হলো আপনাদের 11 নাম্বার। একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার হলে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করা, ঠিক আছে। সো একদম ইজি ইজি, একদম ইজি। আমি একটু দেখাই, আমি প্রশ্নটা তুলে। সো এই অঙ্কটা দেখেন, একদম মজার একটা অঙ্ক লিখছে যে একটি আয়তাকার কাঠের বাক্সের বাহিরের মাপ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং ভিতরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার কাঠের পুরুত্ব নির্ণয় করেন। এখন আমি আপনাদেরকে বলি যে জিনিসটা মূলত কি চাইছে আমার কাছে। মনে করেন এটা একটা আয়তাকার কাঠের বক্স, ঠিক আছে। তো আমি যদি এই বক্সটারে বের করি, আমি ভিতরে বের করি, আপনার এই যে বের করি, হ্যাঁ, এই যে মনে করেন বক্সটা আমি টোটালটাই দেখাই। হ্যাঁ, এই যে বক্সটা, হ্যাঁ, এই যে বক্সটা, এই বক্সটা কি আছে, ভিতরের মাপ এবং বাইরের মাপ দেওয়া আছে। তো এই যে ধরেন এটা হইলো বাহিরের অংশ, এটা কি বাহিরের অংশ, ঠিক আছে। আর এটার ভিতরের অংশটা হলো এই যে এটা, ঠিক আছে। এখন কাঠের পুরুত্ব কোনটা, এটা এই কাঠের পুরুত্ব এই যে এটা কতটুকু মোটা, এই কাঠটা হলো কতটুকু মোটা, এটা বের করতে হবে। এই যে বাহিরতে যতটুকু আছে ভিতরে কিন্তু একটু কম আছে, ভিতরের ক্ষেত্রফলটা দেওয়া আছে কিন্তু বাহিরের মাপটি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাইরে দেওয়া আছে। এটা মনে করেন দৈর্ঘ্য, এটা উচ্চতা, আর এটা মনে করেন প্রস্থ দেওয়া আছে, কিন্তু ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা যদি বলতো বাহিরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে তখন কিন্তু আমি সহজে একটা কাজ করতে পারতাম, কিন্তু আমার বলছে ভিতরে এটা দেওয়া আছে। তা আমার ফার্স্টে কি করতে হবে, ওই ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বের করতে হবে। যদি ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা বের করে এই ক্ষেত্রফলের সাথে কাজ করি তাহলে আনসার হয়ে যাবে। আমি বক্সটি একটু আঁকি, মনে করেন এই বক্সটা এরকম না, এই যে এই অংশটা, এটা হলো বক্সটা, আয়তাকার বক্সটা, ঠিক আছে। এখন এই বক্সের এই যে এটা হচ্ছে বাইরের অংশ, এটা এই যে একটু মোটা আছে না, এটা একটু মোটা, এই যে এটা একটু মোটা। এটা যদি আমি আঁকতে চাই, এই যে বক্সটা, হ্যাঁ, এই বক্সটা যদি আমি আঁকতে চাই এইভাবে, তাহলে এটা বাহিরের একটা দৈর্ঘ্য প্রস্থ হবে, ভিতরের একটা দৈর্ঘ্য প্রস্থ হবে। বাহিরেরটা চাই, ভিতরেরটা অবশ্যই একটু ছোট হবে, ঠিক আছে। তো এই যে আমি আঁকতে পারি, মনে করেন এটা হলো বাহিরের দৈর্ঘ্যটা প্রস্থটা, আর এটার ভিতরে কি আছে, আরেকটা দৈর্ঘ্য প্রস্থ আছে, অবশ্যই আছে। এই যে আমার এই অংশটুকু হলো পুরুত্ব, মানে এই অংশটুকু হলো এই যে এটার মুঠা অংশটা, মুঠা কতটুকু, এটা মুঠা কতটুকু, এটা যদি চিত্র করেন তাহলে বুঝতে পারবেন এটা মুঠা কতটুকু, এটা হলো পুরুত্বটা, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমার দেওয়া হচ্ছে দৈর্ঘ্যটা কত 8 cm, 8 cm, প্রস্থ কত 6 cm, উচ্চতা কত 4 cm, ঠিক আছে। 8 cm 6 cm 4 cm। আচ্ছা, আমি ভিতরে ক্ষেত্রফলটা কত আছে 88 মিটার বর্গ সেন্টিমিটার। আমি মনে করি ধরেন এই যে পুরুত্ব ধরলাম এম, পুরুত্ব ধরলাম কি এম। আমরা যারা পরিমিতির অঙ্কটা করছেন না, পরিমিতির ক্লাসে যাবেন, আমি আপনাদের ওই যে পুকুরের ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ এটার অঙ্ক করাই আসছিলাম, ঠিক আছে। তো ওই নিয়মটা এখানে অনুসরণ করব। দেখেন, আমি যদি ভিতরের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই
তাহলে আমি কি করতে পারি, এই সোজা যদি যোগ করে এই অংশটা আর এই অংশটা বাদ দিলাই, তাহলে এইটা আর এটা কি সমান হয়ে যাবে। এর থেকে যদি আমি এদিক দিয়ে অংশটা এদিক দিয়ে অংশটা বাদ দিলাই, আমি ভিতরেরটার মাপ পাইতেছি। তাহলে মনে করি, হ্যাঁ, কাঠের পুরুত্ব ইজ ইকুয়াল এম, এম ধরলাম। এখন দেখেন, সুতরাং ভিতরের দৈর্ঘ্য, আমার কাঠের ভিতরের দৈর্ঘ্য বের করতে হবে। ভিতরের দৈর্ঘ্য আপনারা এনে লিখে দিবেন যে বক্সের মানে কাঠের, আয়তাকার কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, বাক্সের ভিতরের দৈর্ঘ্য বাক্সের লিখে দিবেন, বাক্সের ভিতরের দৈর্ঘ্য। আমি দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল দিই, এ ইজ ইকুয়াল দেখেন আমার আছে 8 cm, 8 মাইনাস, মাইনাস যাবে এদিক দিয়েও যাবে, এই যে এতটুকু অংশ এদিক দিয়েও যাবে, এতটুকু অংশ বাদ, তার মানে এই অংশটা কি, এটা এম এর দৈর্ঘ্য, এটাও এম, এটাও এম, ঠিক আছে। এই অংশটা যে উপরে গেছে, আমি লিখতে পারি এদিক দিয়ে একটা এম বাদ, এদিক দিয়ে একটা এম বাদ, লিখতে পারি কি এম প্লাস এম, অথবা কি লিখতে পারি এম প্লাস এম এর জায়গায় আমি 2m লিখতে পারি না, এই যে এম প্লাস এম ইজ ইকুয়াল 2m লিখতে পারি, আমি লিখলাম 2m। এটা হলো ভিতরের দৈর্ঘ্য। তাহলে সেম কাজটা আমি ভিতরের প্রস্থ বের করব। প্রস্থ বি ইজ ইকুয়াল, আমার ভিতরের দৈর্ঘ্য প্রস্থ কত আছে, যে বাইরের প্রস্থ আছে 6, 6 থেকে মাইনাস হবে কি, এই যে দেখেন এই দিক দিয়ে, এই দিক দিয়ে অংশ যাবে, এই দিক দিয়ে অংশ যাবে, এদিক দিয়েও কিছু যাবে, এদিক দিয়েও কিছু যাবে, ঠিক আছে। এই দিক দিয়ে এম যাইলো, এই দিক দিয়ে এম যাইলো, এম এম যদি বাদ দিই তাহলে থাকে 2m, ঠিক আছে, 2m যাইলো, ঠিক আছে। এটা হলো ভিতরের প্রস্থ এবং ভিতরের উচ্চতা, এখন উচ্চতাটাও কিন্তু বাদ যাবে, সি এই উচ্চতাটা কোনটা, এই উচ্চতাটা মনে করেন এই যে বক্সের এই যে উচ্চতাটা, ঠিক আছে, উচ্চতাটারও তো আমার পুরুত্ব বাদ যাবে, উচ্চতাটা হ্রাস পাবে, ঠিক আছে, উচ্চতাটা হ্রাস পাবে। তো উচ্চতা সি ইজ ইকুয়াল কি লিখতে পারি, উচ্চতা কত আছেন আপনার, উচ্চতা ছিল 4 cm, ঠিক আছে, তো উচ্চতা ছিল 4 cm, মানে এই যে বক্সটা এরকম ছিল, এটা হলো উচ্চতা, হ্যাঁ 4, আর এটা দৈর্ঘ্য ছিল 8, এটা প্রস্থ ছিল 6, ঠিক আছে। তাহলে আমার কি এই যে উচ্চতাটা তো পুরুত্বটা কমবে, কমবে না, উচ্চতার পুরুত্ব কমাইতে গেলে আমি লিখবো 6 মাইনাস, হ্যাঁ এই যে 6, উচ্চতা কত 4, 4 মাইনাস কত কত এম যাবে, 2টা এম যাবে, তাহলে 2m। এই কেমন দেখেন আমি কিন্তু ভিতরের দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, উচ্চতা পাইছি। এখন আমার দেওয়া আছে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, জাস্ট এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের জায়গা, হ্যাঁ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের জায়গা ক্ষেত্রফলের সূত্রটা বসাইয়া এ বি সি এর মান বসাই দেন, আমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি ধরি, যে দেওয়া আছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল 88 বর্গ সেন্টিমিটার, বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি একটু এটা মুছে দিই, এটা একটু বড় হবে, আমি এটা মুছে দিই। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল কত 88, বা 2 ইন্টু এর মান কত, এর মান 8 মাইনাস 2m, 8 মাইনাস 2m, ঠিক আছে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট লিখি, 8 মাইনাস 2m, বি এর মান কত 6 মাইনাস 2m, ঠিক আছে, প্লাস এই বি এর মান কত 6 মাইনাস 2m, ইন্টু সি এর মান কত 4 মাইনাস 2m, 4 মাইনাস 2m, প্লাস 2m, 4 মাইনাস 2m, ইন্টু, হ্যাঁ এরপরে আপনার এর মান কত 8 মাইনাস 2m, 8 মাইনাস 2m ইজ ইকুয়াল কত 88, ইজ ইকুয়াল কত 88, ক্লিয়ার, ইজ ইকুয়াল কত 88, বা বা একটু দেখেন, বা বা আমি এই যে 2 গুণ আছে এদিক দিয়ে নিলে ভাগ হবে, আর এই দুটো আমি গুণ করে দিব। আমি যদি এই যে দুইটারে গুণ করব, দুইটারে যদি গুণ করি তাহলে এটার প্রথমটাতে এই দুইটারে গুণ করব, এটা দ্বিতীয়টাতে এই দুইটারে গুণ করব, আর দিয়ে যদি 6 এর গুণ করি 6 8 48, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 48, এটা প্লাস কিন্তু এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর দোকানে 16m, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 6 গুণ করে 6 দোকানে 12m, ঠিক আছে।
এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে 4, m m এ m স্কয়ার প্লাস, এই যে প্লাস। ঠিক আছে, আবার দেখেন এই 6 দিয়ে যদি 4 রে গুণ করে 4 6 24, হ্যাঁ, এটা প্লাস, এটা মাইনাস, আরো m। ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2 দিয়ে 4 রে গুণ করে 4 দুগুণে 8m, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে 4, m m এ গুণ করলে m স্কয়ার প্লাস। এখন আবার এটার গুণ, এই 4 দিয়ে এটা গুণ করলে 4 8 32, এটা প্লাস, এটা প্লাস 32, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 2 রে গুণ করলে 4 দুগুণে 8m, এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে 2 রে গুণ করলে 8 দুগুণে 16m, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে 4, m m এ m স্কয়ার ইজ ইকুয়াল 88 ভাগ, এই যে এদিক দিয়ে 2 গুণ আছে, এদিক দিয়ে চলে কি হবে ভাগ 2, ভাগ 2। বা একটু দেখেন, এই যে এইটা আমি একসাথে যোগ করে দিই, এইটা যে সংখ্যাটি আছে এটি যোগ করে দিই, যে এটি যোগ করে দিই, তাহলে না 2 4 6, 6 আর 8 14 4, ঠিক আছে, 14 4, আবার 3 4 হাতের এক 4, 4 আর 4, 4 আর 2 6, 6 আর 4 10, 104। ঠিক আছে, এখন দেখেন এই যে m এর সাথে যেটা আছে এটি যোগ করে দেব, এই যে মাইনাসের 16টা, মাইনাসের 16টা, মাইনাসের 12টা, ঠিক আছে, মাইনাসের 12টা, মাইনাসের 8টা, এখানে আছে মাইনাসের 8টা, মাইনাসের 16টা, এটি যোগ করব। ঠিক আছে, তো দেখেন আমি যদি যোগ করি 6, 6 আর 8 কত 14, 14, 14 আর 8 22, 22, 22, 22 আর 2 কত 24, 24 আর 2 কত 26, 26 আর 6 কত 32, 32 এর 2 হাতে থাকে 3, 3 আসলে এদিকে 4, 4 আর 3 4, 4 4, 4 আর 1 5, 5, 5 আর 1 6, 6, 6 আর 1 7, 72 m, মাইনাস 72 m। ঠিক আছে, এখন আমি স্কোয়ার দিয়ে গুণ করবো, দেখে এখানে আছে 4 m স্কোয়ার, এখানে 4 m স্কোয়ার, এখানে 4, তাহলে 3 4 কত 12, তাহলে প্লাসের 12 m স্কোয়ার ইজ ইকুয়াল 88 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 44, এটাকে 44। বা একটু দেখেন আমি একটা কাজ করি, এটা দিক দিকটা সংখ্যা না, এটা সংখ্যা, এটা এই দিক দিয়ে যোগ আছে, এই দিক দিয়ে নিব বিয়োগ করে, আমার এখানে থাকে এটা যদি সাজাই লিখি তাহলে লিখি 12m স্কোয়ার মাইনাস 72m ইজ ইকুয়াল 44 মাইনাস 104, 44 মাইনাস 104। ঠিক আছে, এই যে আপনার 44 মাইনাস 104 ইজ ইকুয়াল হবে 60, মাইনাস 60 হবে। বা 12m স্কোয়ার মাইনাস মাইনাস 60। বা এখন দেখেন আমি যদি সবটারে 12 দ্বারা ভাগ করে দিই, 12 12 কাটলে 12 দ্বারা ভাগ করে দেন, 12 12 কাটলে কি থাকে আপনার m স্কোয়ার মাইনাস, এই যে 12 দিয়ে ভাগ করতেছে উভয় পক্ষ সবটির 12 দ্বারা ভাগ করতেছে, অথবা 12 কমন নিয়ে নিতেছে, শেষ করে দিতেছে, 12 12 কাটলে থাকে m স্কোয়ার। হ্যাঁ, এই যে এদিক দিয়ে 12 ভাগ করলে 4 12 48, 5 12 60, 6 12 72, 6m ইজ ইকুয়াল মাইনাস 12 দিয়ে 60, 60 ভাগ করে 5 12 60, এই যে 5। আমার অঙ্ক কিন্তু একদম সহজ, ইজিলি চলে আসছে। এখন দেখেন আমি m স্কোয়ার মাইনাস 6m, এদিক দিয়ে মাইনাস 5, ওই যে এদিক দিয়ে মাইনাস 5 সমানের এদিক দিয়ে চলে আসবে প্লাস 5 ইজ ইকুয়াল 0। বা এখন আমি একটা কাজ করি, উৎপাদক করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমার কি করতে হবে, মিডল টার্ম করার নিয়ম হলো আপনার এই যে এই 6 রে এমন দুইটা অংশে ভাগ করতে হবে, ভাঙতে হবে, যেটার যোগফল অথবা বিয়োগফল হবে 6 আর গুণফল হবে কত 5। এটা ভাঙার জন্য আপনি 5 এর লসাগু করতে পারেন, 5 এর লসাগু করলে দেন 5 রে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 5 এর মধ্যে একবার যায়, কারণ এই যে 5 থেকে 1 যোগ করলে কত হয় 6, আবার 5 আর 1 গুণ করলে কত 5, একদম ইজিলি নিয়ম দেখি শেষের টারে লসাগু করবেন, তাহলে আপনারা লসাগুর যে লসাগুটি পাবেন এটির যোগ গুণ করলেই, গুণ করে যোগ করলে অথবা বিয়োগ করলে দেখবেন মিলে যাবে। ঠিক আছে, আমি এটা ভাঙতে পারি m স্কোয়ার মাইনাস, এটা যেহেতু মাইনাসের তাই আমি লিখি মাইনাস 5m, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মাইনাস m
এই যে মাইনাসের 5টা মাইনাসের একটা মিলে হলো মাইনাসের 6টা প্লাস 5 ইজ ইকুয়াল 0, বা m স্কয়ার, আমি এনতে একটা কমন নিই, এই যে দুইটাতে m কমন নিই, তাহলে m দিয়ে m স্কয়ারে কাটলে m মাইনাস m এ কাটলে তাহলে 5 মাইনাস n, তো যেহেতু কোনো কিছু কমন যায় না দিলাম 1 কমন, m এই প্লাসে মাইনাসে মাইনাস 5 ইজ ইকুয়াল 0, বা m মাইনাস 5 m মাইনাস 5 m মাইনাস 5 দুইটাতে একটা কমন নিলাম, তাই m মাইনাস 1 m মাইনাস 1 ইজ ইকুয়াল কত 0। ঠিক আছে, এখন দেখেন m মাইনাস 5 m মাইনাস n ইজ ইকুয়াল 0 মানে কি, m মাইনাস 5 ইজ ইকুয়াল 0, m মাইনাস 1 ইজ ইকুয়াল কত 0, হয় n হবে হয় m মাইনাস 5 ইজ ইকুয়াল 0, বা m ইজ ইকুয়াল এই দিক দিয়ে মাইনাস 5 এই দিক দিয়ে দিলে প্লাস 5, অথবা m মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা m ইজ ইকুয়াল এই দিক দিয়ে মাইনাস এই দিক দিয়ে আসলে প্লাস 1, এটা হবে আনস, এই 1 হবে আনস। কেন আনস হবে দেখেন, এটা হলো আমি ধরছিলাম কি খাটের পুরুত্ব, আমি ধরছিলাম খাটের পুরুত্ব, একটু আগে দেখাইছিলাম খাটের পুরুত্ব m ধরছিলাম, খাটের পুরুত্ব m ধরছিলাম, এই যে কাঠটা ছিল এরকম বক্সটা, এটার পুরুত্ব কিন্তু আমি m ধরছিলাম। এখন এই পুরুত্ব যদি আমি 5 ধরি, উচ্চতা হইছে কত 4, তাহলে কি পুরুত্ব কি উচ্চতার চাইতে বেশি হইতে পারে, জীবনও হইতে পারে না, যার কারণে আমি 5 নিব না, আমি নিব পুরুত্ব কত 1, তাহলে আপনারা লিখে দিবেন সুতরাং খাটের পুরুত্ব কি 1। ক্লিয়ার, একদম সহজ কিন্তু। আচ্ছা, এরপরে আপনাদের আরেকটা টপিকস নিয়ে আলোচনা করছে, আমরা ইতিমধ্যে 11 নম্বর 12টি, এখন বলছে একটা দেয়াল আছে, মনে করেন আপনারা বাড়িতে ঘর তৈরি করবেন, ঘর তৈরি করলে আমরা অনেক সময় কি করি মিস্ত্রির কাছে যাই, যা আমরা ইটের হিসাব নিই, আমার দেয়ালে কতগুলো ইট লাগবে এরকম একটা হিসাব কিন্তু আমরা নেই, হ্যাঁ ইটের মিস্ত্রির কাছ থেকে। তো যেহেতু মিস্ত্রির কাছ থেকে আমরা হিসাবটা নেই, আমরা এই হিসাবটা এখানে কাউন্ট করবো, ঠিক আছে, যে একটা দেয়াল তৈরি করতে কতগুলো ইট লাগে। আশা করি আজকের পর থেকে আপনারা যখন বাড়ি ঘর তৈরি করবেন তখন ইটের হিসাবের জন্য আর মিস্ত্রির কাছে যাইতে হবে না, আপনারা নিজেরাই পারবেন। বলছে একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 16 সেন্টিমিটার, ইটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এটা হচ্ছে আপনার 12 নম্বর অঙ্ক। একটি দেয়ালের দৈর্ঘ্য, আমি এ ইজ ইকুয়াল ধরি না, দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল কত আপনার দৈর্ঘ্য আপনাদের 25 মিটার দেওয়া আছে, 25 মিটার, প্রস্থ বি ইজ ইকুয়াল, প্রস্থ বি ইজ ইকুয়াল একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা এবং পুরুত্ব দেওয়া আছে, সরি উচ্চতা, উচ্চতা সি ইজ ইকুয়াল ধরি আপনার সি ইজ ইকুয়াল 6 মিটার, 6 মিটার, এবং পুরুত্ব, পুরুত্ব পুরুত্ব দেওয়া আছে আপনার 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ইটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার, ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার সিএম, প্রস্থ প্রস্থ না হ্যাঁ প্রস্থ 5 সেন্টিমিটার 5 সিএম, এবং উচ্চতা, উচ্চতা দেওয়া আছে আপনার 3 সিএম, 3 সিএম, ঠিক আছে। এটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এখন হিসাব করতে হবে আমার দেয়ালটা কতগুলো ইট লাগবে, আমার দেয়ালটা কতগুলো ইট লাগবে। আমি একটা দেয়াল দেখাই, মনে করেন এটা হলো একটা দেয়াল, ইটের দেয়াল, হ্যাঁ এটা হলো ইটের দেয়াল। এই যে দেয়ালটা, তো এই দেয়ালটা তৈরি করতে মানে এই দেয়ালটা বক্স মনে করেন, এই যে হলো উচ্চতাটা, এই যে পুরুত্বটা, ঠিক আছে। তো দেয়ালে উচ্চতা কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, হ্যাঁ আসলে উচ্চতা, দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হলো বড়টা না 25 সেন্টিমিটার, 25 সিএম, ঠিক আছে। এবং উচ্চতা, এই যে উচ্চতাটা, উচ্চতাটা দেওয়া আছে 6 সিএম। আর এটা কিন্তু এই যে বক্স আকারের দেয়ালটা, এই দেয়ালের ভিতরে কিন্তু এই যে এটা হলো ইটের পুরুত্বটা, ঠিক আছে। এবং পুরুত্ব দেওয়া আছে কত 3 সেন্টিমিটার, পুরুত্ব কোনটা এই যে এটা, এটা হলো পুরুত্ব, ঠিক আছে। মানে এটা ছিদ্র করলে, দেয়ালটা ছিদ্র করলে কতটুকু হবে, দেয়ালটা ছিদ্র করলে তো এই যে এটা বেরোবে, এটা বেরোবে, এটা দেওয়া আছে কত 30
সিএম। ঠিক আছে, এখন আরেকটা ইট বসাই। আপনার এইরকম একটা ইট আছে, আপনারা ইতিমধ্যে হয়তো ইট দেখছেন। এটা মনে করেন একটা ইট, ঠিক আছে, এটা একটা ইট। এই যে ইট, এখন এরকম ইট এখানে কয়টা বসবে, মানে কয়টা ইট লাগবে। তো এটার জন্য আপনারা যে কাজটা করবেন, একদম ইজিলি কাজ করবেন। আপনারা কি করবেন, এই দেয়ালের আয়তন নির্ণয় করবেন, এই ইটের আয়তন নির্ণয় করবেন। এরপর ইটের আয়তন দ্বারা দেয়ালের আয়তন দ্বারা যখন ভাগ করে দিবেন, তাহলে ইটের দৈর্ঘ্য চলে আসবে। যেমন মনে করি, আমি লিখি, মনে করি দেয়ালের দৈর্ঘ্য, আমি এ ধরি, হ্যাঁ, এই ইকুয়াল কত, 25 সিএম। একটু খেয়াল করেন, এখানে কিন্তু এটা সেন্টিমিটার, হ্যাঁ, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, কিন্তু এটা মিটার এবং এটা মিটার, দুইটা মিটার আছে, আর বাকি যেটা আছে সেন্টিমিটার আছে। আমার অঙ্কটা সমাধান করতে গেলে ওই সেন্টিমিটার গুলো মিটারে নিতে হবে, নয়তো মিটার দ্বারা সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। যেহেতু দুইটা মিটার আছে, আমি দুইটা মিটারে সেন্টিমিটারে নিয়ে যাই। ঠিক আছে, এই ইকুয়াল 25 সিএম। বা আমি যদি সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। 25 যদি 100 দ্বারা গুণ করি, তাহলে কত হয়, 2500 সেন্টিমিটার সিএম হয়ে গেল। হ্যাঁ, তো এটা ছিল মিটার, মিটার বা 2500 সেন্টিমিটার। প্রস্থ, প্রস্থ দেয়ালের প্রস্থ না উচ্চতা, সরি উচ্চতা, উচ্চতা সি ইজ ইকুয়াল কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 6 মিটার, 6 মিটার। বা কি লিখতে পারি, 6 কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে 600, 600 সি। ঠিক আছে, তাহলে আপনার এটা কত আসতেছে, এটা আসতেছে 2500, যখন সেন্টিমিটারে প্রকাশ করব, এটা ছিল মিটারে, হ্যাঁ, এটা ছিল মিটারে, আর যখন সেন্টিমিটার প্রকাশ করব 600 সিএম আসলো। হ্যাঁ, আর এটা 30 সেন্টিমিটার আছে। এখন আমি ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র বলছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেয়ালের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব, একই কথা, দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ পুরুত্ব। তাহলে আমার এটা আয়তন কত হইতেছে, ঠিক আছে, আমি আরেকটু দেখাই। এবং পুরুত্ব, পুরুত্ব ধরেন এম ই ধরুন, এম ইজ ইকুয়াল কত, 30 সিএম। সুতরাং আয়তন, আয়তন ইজ ইকুয়াল কি, এই যে এ বি এ সি এম, মানে এই যে দৈর্ঘ্য উচ্চতা পুরুত্ব গুণ করবো। ঠিক আছে, এর মান কত, 2500 ইন্টু সি এর মান কত, 600 ইন্টু এম এর মান কত, 30। আমি এটাকে গুণ করে দিব, 2500 ইন্টু 600 ইন্টু 30, 2500 ইন্টু 600 ইন্টু 30 আসে আপনার আহ আসে, এটা আসে আর কি, যে এইটা এই তিনটা গুণ করলে এটা এটা এবং এটা গুণ করলে আয়তন পাইবেন 4 5 1 2 3 3 1 2 3। ঠিক আছে, এটা তাহলে আমি পাইতেছি 4 5 1 2 3 1 2 3, এত ঘনমিটার বা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো আয়তন। এখন ইটের আয়তনটা বের করবো। আমার ইটের দৈর্ঘ্য কত দেওয়া আছে একটু দেখেন তো। ইটের ক্ষেত্রে ইটের দৈর্ঘ্য 10 সিএম, তাহলে দৈর্ঘ্য হলো ধরেন এফ প্রাইম ধরলাম, এফ প্রাইম ইজ ইকুয়াল 10 সিএম, সিএম। আর প্রস্থ বি প্রাইম ধরি বা বি ধরি, বি ইজ ইকুয়াল কত, 5 সিএম, 5 সিএম। কেন প্রাইম ধরছি, প্রাইম কেন ধরছি, কারণ এখানে দৈর্ঘ্য এ ধরছিল, হ্যাঁ, যার কারণে আমি এটার ইটের দৈর্ঘ্যটা এফ প্রাইম ধরলাম। কোনো সমস্যা না, আপনি অন্য কিছু ধরতে পারেন। ঠিক আছে, আর এই যে উচ্চতা কত, সি প্রাইম ইজ ইকুয়াল, যেহেতু আমি একটা সি ধরছি, সি ধরছি উচ্চতা, তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল কত, 3 সিএম। তাহলে আয়তন কত হবে, তিনটার গুণফল, আয়তন কত হবে, তিনটার গুণফল। তাহলে তিনটার যদি আমি গুণফল করতে চাই, তাহলে 10 ইন্টু 5 ইন্টু 3, 10 ইন্টু 5 ইন্টু 3 ইজ ইকুয়াল 150। কত আসে, 150। তাহলে এটা যদি আপনি সাজায় লিখতে চান, তাহলে লিখবেন, ধরি মনে করি, ধরি ইটের দৈর্ঘ্য এ প্রাইম ইজ ইকুয়াল 10 সিএম, প্রস্থ
বি ইজ ইকুয়াল 5 cm এবং উচ্চতা সি প্রাইম ইজ ইকুয়াল কত 3 cm। সুতরাং আয়তন ইজ ইকুয়াল এ প্রাইম ইন্টু বি ইন্টু সি প্রাইম। তাহলে কি হইতেছে আপনার 10 ইন্টু 5 ইন্টু 3, ঠিক আছে। তো 10 দিয়ে যদি 10 যদি 5 দিয়ে গুণ করি 5 10 50 আর 3 দিয়ে গুণ করলে 150 150 150 একদম সহজ, ঠিক আছে 150। এখন আমার কয়টা ইট লাগবে বের করতে গেলে আমার 150 দিয়ে এটা ভাগ করলে আমার ইটের চকা চলে আসবে। সুতরাং ইট লাগবে 1 2 3 4 5 6 ভাগ 150, ঠিক আছে। তো এটার আমি যদি 150 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হইতেছে মনে করেন 45 6টা না 6টা শূন্য ভাগ এই যে ভাগ 150 ইজ ইকুয়াল আপনার এটা লাগবে যে আপনার 30,000, এটা লাগবে 30,000। এটাতে এটা ভাগ করলে 1 2 3 4, এই যে 30,000 লাগবে। তো আশা করি আহ, আপনারা বুঝতে পারছেন, একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে। আমার 30,000 ইট প্রয়োজন, ঠিক আছে, এই অঙ্কটা এই দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করতে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমার পরে একটা অঙ্ক আছে, একটি গণক আকৃতির, হ্যাঁ, বর্গ বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে কোণের দৈর্ঘ্য নিল। এখানে গণক, আমি জাস্ট খালি গণকটা আলোচনা করে ভিডিওটা এখানে রাখে দিব, অনেকটা হয়ে গেছে। আমরা পরের ভিডিওটা পরে আপলোড করবো, আপনারা পরেরটা দেখে নেবেন, ঠিক আছে। তো দেখেন গণকটা জিনিসটা কি, আমি একটু গণকটা বুঝাই দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। গণক, যে গণক হলো বর্গক্ষেত্র, গণক হলো বর্গক্ষেত্র, ঠিক আছে। যেমন আপনি ধরতে পারেন গণক, এই যে এইটা দেখেন, এইটা বর্গক্ষেত্র, এটা তো গণক হইতে পারে না, এটা গণক হইতে পারে না, কারণ এখানে এই যে এইটার দৈর্ঘ্যটা এটার দৈর্ঘ্যটা সমান না, এটা গণক হইতে পারে না। তো গণকটা কেমন হইতে পারে, গণকটা আমি আপনাদেরকে কেমনে দেখাবো, সরি এই মুহূর্তে আমার কাছে কোনো বক্স নাই। যেমন আমরা ওই যে অনেক সময় এক খেলি না, যে পয়েন্ট মিলানো খেলি না, বক্স যে থাকে, ওই বক্সটি হলো যেটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে তাকে বলে কি গণক, ওই বক্স গুলোরে বলে ঘনক, ঠিক আছে। আর যদি বক্সের একটা পার্শ্ব থাকে তাহলে এটা হবে বর্গক্ষেত্র। যেমন মনে করেন এই যে এরকম থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান যদি থাকে, এই যে এটা যদি থাকে, এটা হবে কি একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এটা একটা বর্গক্ষেত্র, এটা দৈর্ঘ্য যদি হয় প্রস্থ, এই যে এই দৈর্ঘ্য প্রস্থ কি সমান, মানে একটা বাহু থাকলে আমরা বর্গক্ষেত্র করতে পারি। কিন্তু এই বর্গক্ষেত্রটা যদি আমি গণক বানাইতে চাই, বক্স বানাইতে চাই, তাহলে দেখেন এইভাবে বানাইতে পারি। এইটা কিন্তু হয়ে গেছে একটা বর্গক্ষেত্র, গণক হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার সুন্দর একটু কম হয়েছে, আমি চিত্র আঁকতে পারি না মূলত। এটা কি হয়ে গেল, একটা ঘনক হয়ে গেল, এটা ঘনবস্তু। যেখানে আপনারা মনে রাখবেন এই যে দৈর্ঘ্য যেরকম প্রস্থ এরকম। আচ্ছা আমরা আয়তক্ষেত্রে, এই যে এটা আয়তক্ষেত্র ছিল না, একটু দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। এটা আয়তক্ষেত্র ছিল, দৈর্ঘ্য এ ধরছিলাম, প্রস্থ বি ধরছিলাম, উচ্চতা এই যে উচ্চতা সি ধরছিলাম নাকি। এখন আয়তক্ষেত্রে তো দৈর্ঘ্য বড় থাকে, প্রস্থ কম থাকে, উচ্চতাটা একটু কম থাকে, যার কারণে এ বি সি ধরছি। এখন সূত্র একই হবে, গণকের সূত্র একই হবে। তো গণকের ক্ষেত্রে কিন্তু কি হয়, প্রত্যেকটা বাহু সমান, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও কি এ। আপনি উচ্চতা এই যে এটা ধরতে পারেন অথবা এটা ধরতে পারেন, একই কথা, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। এখন আয়তাকার ঘনক্ষেত্রে, হ্যাঁ, গণকের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন কেমনে নির্ণয় করছিলাম আমি, যে আয়তন ছিল ছিল কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে কি ছিল এ বি সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা আয়তের ক্ষেত্রে। গণকের ক্ষেত্রে সেম কাজটা হবে, গণক, গণকের ক্ষেত্রে হবে
এ বি সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা এ কেটা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য কেটা এ ইন্টু, ঠিক আছে, বি, বি কেটা উচ্চতা, এখানে বি কেটা এ ইন্টু উচ্চতা সি, সি কেটা এখানেও সি, এই যে এনে সি, আয়তকের ক্ষেত্রে সি কিন্তু গুণকের মাত্র একে, সি এর ক্ষেত্রে আমি এ বসাইতে পারি। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা তিনটে তিন রকম ছিল, যার কারণে এ বি সি দিলাম। আর এখানে তিনটে একরকম, যার কারণে তিনটে কি দিছি, এটাই দৈর্ঘ্য, এটাই প্রস্থ, এটা কি উচ্চতা, একই রকম একই মাপ। কারণ আয়তাকার ঘনকের ক্ষেত্রে চারটা বাহু কি থাকে সমান থাকে, তিনটা বাহু কি থাকে সমান থাকে, চারটা বাহু কি থাকে সমান থাকে। আমি এটা কি লিখতে পারি দেখেন তো, এ বি এ এ এ এ তিন দিয়ে গুণ করলে আমি লিখতে পারি একই। যেমন এই যে এ স্কয়ার সমান লিখতে পারি এ ইন্টু এ কিউব সমান লিখতে পারি এ ইন্টু এ, তিনটে এ কিউব। এটা হলো আয়তন, ঘনকের আয়তন, ঘনকের কি আয়তন। এখন যদি বলে ঘনকের আপনার আহ আমরা এখানে চাইছে মূলত কি ঘনকের ক্ষেত্রফল দেওয়া আছে, কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো যদি বলে কোণের দৈর্ঘ্য, আমি আয়তন, এই যে আয়তাকার ঘনবস্তু কোণের দৈর্ঘ্যটা কি ছিল, আপনার ভিডিওটা একটু ব্যাক করেন, ব্যাকে যান। কোণের দৈর্ঘ্য ছিল রুট ওভার এ ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার গুণ সরি ইন্টু না যোগ, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। হ্যাঁ, কর্ণের ক্ষেত্রে ছিল, কর্ণের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে ছিল কর্ণের দৈর্ঘ্য যোগ রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। আর এখানে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য একই সূত্র, কর্ণের দৈর্ঘ্য একই সূত্র রুট ওভার, ঠিক আছে। আমি এ স্কোয়ারের জায়গায় কি লিখবো, এখানে এ ছিল এ লিখছি, কিন্তু এখানে কি ঘনকের ক্ষেত্রে এ লিখলাম এ স্কোয়ার প্লাস এখানে কি আছে বি স্কোয়ার, প্রস্থ যেহেতু বি ছিল, প্রস্থ কম ছিল, হ্যাঁ, যার কারণে বি স্কোয়ার লিখছিলাম। কিন্তু এখানে বি স্কোয়ার এর মান কি লিখতে পারি, এটার দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে বি স্কোয়ার এর জায়গায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস এখানে উচ্চতা সি ছিল, যার কারণে সি স্কোয়ার লিখছি, উচ্চতাটা কম ছিল, কিন্তু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ এবং উচ্চতা তো সমান। আমি এই যে সি এর জায়গা, এই যে সি এর পরিবর্তে কি লিখতে পারি, এ লিখতে পারি স্কয়ার। তাহলে এখানে কি হইতে পারে একটু দেখেন তো, সূত্রটা কি হইতে পারে, কোণের দৈর্ঘ্য স্কয়ার যোগ স্কয়ার যোগ স্কয়ার, তিন স্কয়ার যদি যোগ করি তাহলে কি হয় 3 স্কয়ার, তিন স্কয়ার যোগ করলে কত হয় 3 স্কয়ার। বা যদি রুট স্কয়ারে কাটি তাহলে 3 এর উপরে রুট আছে, এর উপরে রুট আছে, রুট স্কয়ারে কেটে দিছি, তাহলে থাকে √3, এর উপরে রুট থাকলে এ √3। তো কোণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পাইলাম কি √3 এ, কোণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি পাইছি আমি √3 এ ঘনকের ক্ষেত্রে। এবং ঘনকের ক্ষেত্রফলটা কি হবে, তো ঘনকের ক্ষেত্রফলটা জানা রাখি, আমার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা কি ছিল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো ঘনকের ক্ষেত্রে কি হবে, সেম, ঘনকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এ বি প্লাস বিসি প্লাস সি হবে না, আমি মানটা বসাইতেছি দেখেন, 2 ইন্টু এর মান কত, এই যে এ দিলাম এ ইন্টু বি এর মান কত উচ্চতা, এই যে এটা বি ছিল না উচ্চতা, এই দিক বি কি আই, তাহলে দিলাম এ প্লাস বি এর মান এ ইন্টু সি এর মান কত, এই ঘনকের ক্ষেত্রে এ, কিন্তু সি এর মান আয়তের ক্ষেত্রে বি অন ভিন্ন রকম, দিলাম এ প্লাস সি এর মান এ, এর মান এ। তাহলে কি লিখতে পারি একটু দেখেন, ঘনকের ক্ষেত্রে 2 ইন্টু এ গুণ করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সরি এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, যে এ গুণ করলে এ স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার, এ গুণ করলে এ স্কয়ার। একটু দেখেন 2 ইনটু এখানে কয়টা স্কয়ার, একটা দুটো তিনটে না, তাহলে আমি লিখতে পারি 3 স্কয়ার লিখতে পারি না, 3 স্কয়ার। তিন দুগুণে কত 6 স্কয়ার, ক্ষেত্রফল হলো 6 স্কয়ার, ঘনকের ক্ষেত্রফল হলো 6 স্কয়ার। আর আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল কি 2 ইনটু বি প্লাস বিসি প্লাস সি। আমাদের অঙ্কটা বলছে 13 নম্বর অঙ্ক, একটি ঘনকের আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমি একটু প্রশ্নটা চলে যাই। দেওয়া আছে একটি ঘনকের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে কোণের দৈর্ঘ্য, কোণের দৈর্ঘ্য নাকি দৈর্ঘ্য, তো কোণের দৈর্ঘ্যটা কি হবে দেখেন, ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 6 স্কয়ার, আমি এই ক্ষেত্রফলটা লিখতে পারি 6 স্কয়ার ইজ ইকুয়াল 2400, বা স্কয়ার ইজ ইকুয়াল কত 2400 ভাগ 6, স্কয়ার ইজ ইকুয়াল কত 2400 ভাগ 6, ঠিক আছে।
2400 ভাগ 6, আমি ক্লাসটা খুব দ্রুত শেষ করব। 424 বা a স্কয়ার ইজ ইকুয়াল কত 400 বা a ইজ ইকুয়াল কত রুট 400 বা a ইজ ইকুয়াল কত 20, এর মান কত পাইছি 20। এখন কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, এই যে রুট 3a, সুতরাং কর্ণের দৈর্ঘ্য হবে রুট 3a, রুট 3 ইন্টু এর মান কত 20। তাহলে আমি রুট 3 এর 20 দ্বারা গুণ করব। হ্যাঁ, রুট 3 রুট ইন্টু 20 ইজ ইকুয়াল 34.64, 34.64। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমরা 13 পর্যন্ত অঙ্ক সমাধান করছি। আগামী ক্লাসটা মধ্যে আমরা গণক নিয়ে সরি বেলনাকৃতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন পাইপের মাপ কেমনে নির্ণয় করে এটা আলোচনা করব। সো এ পর্যন্ত অনেকটা পরিশ্রম করে ক্লাসটা আপলোড করছি। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।